একটা দুঃস্বপ্ন দেখে জিনসিওকের ঘুম ভাঙে। ঘুম ভাঙার পরে সে দেখে সে বাবা মা আর ভাইয়ের সাথে গাড়িতে বসে আছে। আজ তারা তাদের নতুন বাড়িতে শিফট করছে। বাড়ির সামনে নেমে বাড়িটা দেখে জিনসিওকের কেমন যেন ফিল হচ্ছিল। মনে হচ্ছিল সে আগেও এই বাড়িতে এসেছে। বাড়িটা যেন তার কোনো অতীতের সাক্ষী। জিনসিওকে এইভাবে বাড়ির দিকে তাকিয়ে থাকতে দেখে তার বড় ভাই ইউসিওক জিজ্ঞেস করে, কিরে, তোর বাড়ি পছন্দ হলো? এরকম একটা বাড়ি তো তুই চেয়েছিলি। জিনসিওক মৃদু হেসে ভাইকে বুঝিয়ে দেয় যে তার বাড়িটা পছন্দ হয়েছে। এমনিতে জিনসিওক ইউসিওককে খুব মানে, কারণ ইউসিওক ছোটবেলা থেকেই অনেক ট্যালেন্টেড। পড়াশোনা থেকে শুরু করে খেলাধুলো, মিউজিক থেকে লেকচার, সবকিছুতেই সে একদম অনবদ্য। এই জন্য জিনসিওক ভাইকে নিয়ে গর্ব করে। এছাড়া ইউসিওক সবসময় খুলিয়ে হাঁটে, কারণ কয়েক বছর আগে সে অ্যাক্সিডেন্ট করে পায়ে চোট পেয়েছিল। এই কারণেই জিনসিওক ভাইয়ের প্রতি আরও বেশি সংবেদনশীল। যাই হোক, অন্যান্য লেবারদের সাথে তারা দুই ভাইও বাড়ির জিনিসপত্র সাজাতে শুরু করে। প্রথমে ইউসিওক 1997 সালের মে মাসের একটা ক্যালেন্ডার দেয়ালে টানায়। এরপরে সে নিজের বইগুলো নিয়ে নিজের ঘরে ঢোকে। জিনসিওকও কিছু জিনিসপত্র নিয়ে বাড়িতে ঢোকে। বাড়িতে ঢোকার পর একটা বদ্ধ ঘর দেখতে পেয়ে সে ইউসিওককে জিজ্ঞেস করে, এই ঘরটা কেন বন্ধ? ইউসিওক বলে, ওই রুমে বাড়ির পুরনো বাসিন্দার জিনিসপত্র আছে। একথা বলে ইউসিওক কোনো কাজে বাইরে চলে যায়। তখন একজন লেবার কৌতূহলী হয়ে জিনসিওককে জিজ্ঞেস করে, এইমাত্র যে বাইরে গেলেন, উনি কি আপনার বড় ভাই? ওনার বয়স কত? জিনসিওক কিছু বলার আগেই আবার ইউসিওক ফিরে আসে এবং লেবারটাকে বাইরে পাঠিয়ে দেয়। এরপর কাজকর্ম শেষ করে রাতে ডিনারের সময় বাবা তাদের সাবধান করে দেয় তারা যেন উপরের ওই বদ্ধ ঘরটা না খোলে, কারণ আগের বাড়িওয়ালা ঘরটা না খোলার জন্য রিকোয়েস্ট করে গিয়েছেন। খাওয়া চলাকালীন সময় জিনসিওক উপরের সেই বদ্ধ ঘরটা থেকে কিছু একটা আওয়াজ পায়। সে সবাইকে জিজ্ঞেস করে তারা কি কিছু শুনেছে, কিন্তু সবাই বলে বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, হয়তো সেই আওয়াজই সে শুনেছে। তো জিনসিওক আর তেমন গুরুত্ব না দিয়ে খাওয়া শেষ করে রাতে ঘুমাতে যায়। কিছুক্ষণ পরে সে আবারও ওই ঘরটা থেকে অদ্ভুত শব্দ শুনতে পায়। এই জন্য সে কৌতূহলী হয়ে ধীরে ধীরে বদ্ধ ঘরটার দিকে এগিয়ে যায়। আর ঠিক যখন সে দরজা খুলতে যাচ্ছে তখনই ইউসিওক সেখানে চলে আসে। জিনসিওক তার ভাইকে বলে, আমি এই ঘর থেকে অদ্ভুত আওয়াজ পাচ্ছি। তখন ইউসিওক বলে, তুই কি আজকে ওষুধ খেয়েছিস? আসলে জিনসিওকের অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে। সে অনেক সময় অল্পতেই ভয় পেয়ে যায়। জিনসিওকের মন অন্যদিকে ঘোরানোর জন্য ইউসিওক তাকে বাইরে নিয়ে যায়। বাড়ি থেকে সামান্য এগোতেই পাহাড়ের মতো একটা ঢিবি আছে। ঢিবির উপরে দাঁড়ালে রাতের শহরটাকে খুব সুন্দর দেখা যায়। তো বৃষ্টির মাঝে ছাতা হাতে নিয়ে তারা ঢিবির উপরই গিয়ে শহরের সৌন্দর্য উপভোগ করছিল। এই সময় ইউসিওকের কাছে তার বাবার ফোন আসে এবং তাকে একটা বই খুঁজে বের করে দিতে বলে। তাই ইউসিওক জিনসিওককে অপেক্ষা করতে বলে বাড়ির দিকে হাঁটা ধরে। এদিকে রাস্তায় কয়েকজন লোক ইউসিওককে আটকে মারধর করে এবং তাকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করে। কিছুক্ষণ পরে জিনসিওকও ঢিবি থেকে নেমে বাড়ির দিকে হাঁটা ধরে। তখন সে দূর থেকে দেখতে পায় লোকগুলো ইউসিওককে গাড়িতে তুলে নিয়ে চলে যাচ্ছে। জিনসিওক দৌড়ে গিয়েও তাদের আর আটকাতে পারে না। এরপর সে আতঙ্কিত হয়ে বাড়িতে এসে বাবা মাকে ঘটনাটা বলে এবং তারপরই অজ্ঞান হয়ে যায়। সকালে জ্ঞান ফিরে জিনসিওক দেখে বাবা মা চিন্তিত হয়ে তার পাশে বসে আছে। সে প্রথমেই ইউসিওকের ব্যাপারে জানতে চাইলে বাবা মা জানায় যে তারা পুলিশকে খবর দিয়েছে, কিন্তু পুলিশ এখনও ইউসিওককে ট্রেস করতে পারেনি। কিছুক্ষণ পরে দুজন ডিটেকটিভ আসে এবং জিনসিওককে জিজ্ঞেস করে সে কি কিডন্যাপারদের চেহারা দেখেছে। জিনসিওক জানায়, একে তো অন্ধকার রাত, তার ওপরে আবার বৃষ্টি হচ্ছিল, তাই সে কারো চেহারা দেখতে পারেনি। তবে সে গাড়ির নম্বর প্লেটটা দেখতে পেয়েছিল। সে গাড়ির নম্বরটা স্পষ্টভাবে বলে দেয় এবং জানায় গাড়িটা কালো রঙের ছিল। তখন পুলিশ বলে, এই নম্বরে তো কোনো গাড়ি রেজিস্টার করা নেই, এরকম নম্বর প্লেটের গাড়ি হওয়া সম্ভবই না। তারা জিনসিওকের বলা নম্বরের কাছাকাছি নম্বরগুলো যাচাই করে দেখে, কিন্তু সেগুলোর কোনোটাই কালো রঙের গাড়ি নয়। তবুও পুলিশ নিজেদের মতো করে কয়েকদিন তদন্ত করে, কিন্তু তারা ইউসিওকের কোনো ট্রেসই খুঁজে পায় না। এদিকে জিনসিওকের মানসিক অবস্থাও দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল। সে প্রায় প্রতিদিনই দুঃস্বপ্ন দেখত। এই জন্য সে সেডেটিভ টাইপের ওষুধ খেত, কিন্তু এরপরও দুঃস্বপ্ন দেখা বন্ধ হতো না। এই রকম একদিন সকালে দুঃস্বপ্ন দেখে তার ঘুম ভাঙে। তখনই তার মা হাসতে হাসতে ইউসিওককে নিয়ে ঘরে ঢোকে। প্রায় ১৯ দিন পরে ভাই ফিরে এসেছে দেখে জিনসিওক আনন্দে তাকে জড়িয়ে ধরে। কিন্তু সমস্যা হলো, ইউসিওকের গত ১৯ দিনের কোনো ঘটনাই মনে নেই। সে এই ১৯ দিনের একটা মুহূর্ত মনে করতে পারছিল না। তাকে ডাক্তারও দেখানো হয়। ডাক্তার জানায় হয়তো ডিসোসিয়েটিভ অ্যামনেশিয়ার কারণে ইউসিওক তার যন্ত্রণাদায়ক দিনগুলো ভুলে গেছে। এখন তার স্মৃতি ফিরে আসার জন্য অপেক্ষা করা ছাড়া আর উপায় নেই। তো এরপর তারা আর এ ব্যাপারে ঘাটাঘাটি করে না। ইউসিওক অক্ষতভাবে ফিরে এসেছে, এতেই তারা খুশি। যাই হোক, রাতে দুই ভাই ঘুমাতে যায়। তারা একই ঘরে দুটি আলাদা বেডে শুতো। হালকা ঘুমের মধ্যে জিনসিওক টের পায় ইউসিওক উঠে বাইরে যাচ্ছে। যদিও ঘুমের ঘোর থাকায় জিনসিওক তখন কিছু বলে না। সকালে নাস্তা করার সময় সে ইউসিওককে জিজ্ঞেস করে গতরাতে সে বাইরে কোথায় গিয়েছিল। সে ইউসিওকের ওঠার এবং গেটের দরজা খোলার আওয়াজ পেয়েছিল। ইউসিওক বলে সে কোথাও যায়নি,
বরং সে সারা রাতই ঘুমিয়েছে। জিনসিওক হয়তো স্বপ্ন দেখে এসব আবল-তাবল বলছে। এরপর খাওয়া শেষ করে ইউসিওক কাজে বের হচ্ছিল। তখন জিনসিওক অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমার পায়ে তো সমস্যা ছিল, তাহলে এখন স্বাভাবিকভাবে হাঁটছ কিভাবে? ইউসিওক এবার একটু বিরক্ত হয়ে বলে, দেখ, আমার অনেক তাড়া আছে, এখন দুষ্টুমি করিস না। এই বলে ইউসিওক আবার খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে যায়। জিনসিওক ভাবে এগুলো হয়তো তার মনের ভুলই ছিল। যাই হোক, রাতে খাওয়া দাওয়া শেষে জিনসিওক টেবিলে বসে পড়ছিল। তখন ইউসিওক রুমে এসে ঘুম পাচ্ছে বলে শুয়ে পড়ে। জিনসিওকও টেবিলে বসে ঘুমে ঢুলে পড়ে। ঠিক তখনই ইউসিওক উঠে এসে টেবিলে রাখা পেন্সিলটা নিয়ে জিনসিওকের চোখের খুব কাছে ধরে পেন্সিলের পেছনের বাটনটা বারবার প্রেস করতে থাকে। পরে এক পর্যায়ে পেন্সিলের লিড বেরিয়ে আসে। কিন্তু তখনও জিনসিওকের ঘুম না ভাঙে দেখে ইউসিওক নীরবে ঘর থেকে বেরিয়ে যায়। অবশ্য জিনসিওক এতক্ষণ ঘুমের ভান করছিল, তাই ইউসিওক মাঝরাতে বাড়ি থেকে বের হয়ে কোথায় যায় এটা দেখার জন্য সে তাকে ফলো করতে থাকে। বাইরে এসে দেখে ইউসিওক একদম স্বাভাবিকভাবে হাঁটছে, তার পায়ে কোনো চোট নেই। কিছুক্ষণ পরে ইউসিওক একটা ট্যাক্সিতে ওঠে, তাই জিনসিওকও আরেকটা ট্যাক্সিতে ওঠে তাকে ফলো করতে থাকে। একসময় ইউসিওক ট্যাক্সি থেকে নেমে একটা গলির মধ্যে ঢোকে। জিনসিওকও তাকে অনুসরণ করে। সেখানে গিয়ে সে ইউসিওককে দুজন লোকের সাথে দেখতে পায়। আর এই লোক দুজনই হলো সেই ডিটেকটিভ যারা ইউসিওক মিসিং হওয়ার পর তাদের বাড়িতে এসেছিল। ভাইয়ের এই অদ্ভুত রূপ দেখে জিনসিওক হতভম্ব হয়ে যায়। সে আরও বিস্তারিত জানার জন্য ভেতরে ঢোকে, কিন্তু তখনই সেই দুজন লোক তাকে ধরে ফেলে। তাদের হাত থেকে বাঁচার জন্য সে দৌড়াতে শুরু করে। অনেকক্ষণ ধাওয়ার পরে জিনসিওক একটা জায়গায় লুকিয়ে পড়ে। লোক দুটো তাকে না পেয়ে চলে গেলে সে আস্তে আস্তে আড়াল থেকে বেরিয়ে আসে। ঠিক তখনই পেছন থেকে কেউ তাকে আক্রমণ করে, আর সে অজ্ঞান হয়ে যায়। সকালে জ্ঞান ফিরে জিনসিওক দেখে সে পড়ার টেবিলে বসে আছে। ঠিক যেভাবে মাথা দিয়ে টেবিলে ঘুমিয়ে পড়েছিল এখনও সেভাবেই আছে। এমনকি ইউসিওকও তার নিজের বেডে শুয়ে আছে। ইউসিওক ঘুম ভেঙে দেখে জিনসিওক তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। কারণ জিজ্ঞেস করতেই জিনসিওক দৌড়ে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। বাইরে থেকে দরজা ধাক্কাতে ধাক্কাতে ইউসিওক জিজ্ঞেস করে তার কি হয়েছে। জিনসিওক চিৎকার করে বলে, তুমি কে? গত রাতে তোমাকে আমি বাইরে যেতে দেখেছি। তুমি ভেবেছিলে আমি ঘুমিয়ে আছি, কিন্তু আমি তোমাকে ফলো করেছি। দুজন লোকের সাথে তোমাকে দেখেছি, আর তারা আমাকে মারার জন্য তাড়া করছিল। ইউসিওক বোঝানোর চেষ্টা করে সে গত রাতে কোথাও বের হয়নি। জিনসিওক হয়তো আবার কোনো দুঃস্বপ্ন দেখেছে, কিন্তু জিনসিওক সেটা মানতে চাইছিল না। সে ভাইকে চিৎকার করে চলে যেতে বলে। কিছুক্ষণ পরে সব শান্ত হয়ে গেলে জিনসিওক আত্মরক্ষার জন্য পানির একটা লোহার পাইপ হাতে নিয়ে বাথরুম থেকে বের হয়। ঠিক তখনই আচমকা ইউসিওক তার উপরে ঝাঁপিয়ে পড়ে। জিনসিওক হাত পা ছুটতে থাকে, কিন্তু ইউসিওক তাকে জোরে ধরে শান্ত করার চেষ্টা করে। ইউসিওক বলে, তুই যা দেখেছিস, যা শুনেছিস, সবই কল্পনা। ট্যাক্সিতে চড়া, লোক দুটোকে দেখা, তারা তোর পেছনে দৌড়ানো, এ সব কিছুরই অস্তিত্ব নেই। সবই তোর মাথার ভ্রম। তবুও জিনসিওক শান্ত হচ্ছিল না। তখন ইউসিওক তাকে জিজ্ঞেস করে গতকাল সে নিজের ওষুধ খেয়েছিল কিনা। ঠিক তখনই জিনসিয়কের মনে পড়ে গতকাল ওষুধ খেতে গিয়ে তার হাত থেকে ট্যাবলেটটা পড়ে গিয়েছিল, আর সে আর ওষুধটা খায়নি। এবার জিনসিয়ক ভাবে হয়তো সত্যিই ওষুধ না খাওয়ার কারণে সে দুঃস্বপ্ন দেখেছে। তাই ধীরে ধীরে সে শান্ত হয়ে যায় আর ইউসিয়কের কাছে ক্ষমা চায়। ইউসিয়কও তাকে রেস্ট নিতে বলে, তারপর কাজে বেরিয়ে যায়। ইউসিয়ক বেরিয়ে যাওয়ার পরে জিনসিয়ক জানালা দিয়ে তাকিয়ে দেখে ইউসিয়ক খুঁড়িয়ে হাঁটছে। এটা দেখে তার সন্দেহ আপাতত কেটে যায়, কিন্তু পড়া টেবিলে ফিরে আসার পর সে অন্য কিছু দেখতে পায়। সে দেখে তার পেন্সিলের ভেতরে কোনো লিড নেই, আর একটু খুঁজতেই ভাঙা লিডটাও আলাদাভাবে পায়। মুহূর্তেই সব মনে পড়ে যায়। তাকে শান্ত করানোর সময় ইউসিয়ক বলেছিল ট্যাক্সিতে চড়া পুরো ঘটনাই তার ভুল ধারণা, কিন্তু জিনসিয়ক তো ট্যাক্সিতে চড়ার কথা একবারও তাকে বলেনি। তার মানে গত রাতের ঘটনা সব সত্যি, আর ইউসিয়ক তাকে মিথ্যা বুঝিয়েছে। এবার জিনসিয়ক মায়ের কাছে ছুটে যায় এবং গতরাতের পুরো ঘটনাই খুলে বলে। এরপর সে মাকে জানায় ও হয়তো আসল ইউসিয়ক না, ইউসিয়কের পরিচয় নিয়ে অন্য কেউ। মায়ের সাথে সে ঠিক করে আজ রাতে ইউসিয়ককে হাতে নাতে ধরা হবে, কিন্তু সেদিন রাতে ইউসিয়ক বাড়ি ফেরেই না। তো জিনসিয়ক নিজের বেডে শুয়ে ঘুমিয়ে পড়ে। হঠাৎ একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে তার ঘুম ভেঙে যায়। এরপর সে পানি খাওয়ার জন্য কিচেনে যায়। পানি খেয়ে ফেরার সময় হঠাৎ সে মায়ের ফিসফিস করে কারো সাথে ফোনে কথা বলার আওয়াজ শুনতে পায়। তাই শোনার জন্য সে মায়ের ঘরের দরজার কাছে আড়ি পাতে। সে স্পষ্ট শুনতে পায় মা ফোনে বলছে, তুমি তাড়াতাড়ি চলে এসো, এখানে ঝামেলা হয়ে গেছে। এই পাগলটা মনে হয় সব বুঝে গিয়েছে। সে গত রাতে তোমাকে ফলো করে বাইরে যা যা দেখেছে সব ডিটেলস আমাকে বলেছে। এমনকি সে এটাও বলেছে যে তুমি ওর আসল ভাই না। এখান পর্যন্ত শোনা মাত্রই জিনসিয়কের পা
হঠাৎ দরজায় লেগে টক করে শব্দ হয়। তার মা চমকে বাইরে দেখার জন্য এগিয়ে আসে। যদিও ততক্ষণে জিনসিওক আড়ালে লুকিয়ে পড়েছিল, কিন্তু জিনসিওক বুঝে যায় তার মা এখন তাকে সন্দেহ করছে এবং নিশ্চিত হওয়ার জন্য উপরে তার ঘরে যাচাই করতে যাবে। তাই এবার জিনসিওক মরিয়া হয়ে বাড়ির বাইরের দেয়াল বেয়ে অনেক কষ্টে উপরে ওঠে, জানালা দিয়ে ঘরে ঢুকে এবং দ্রুত চাদর মুড়িয়ে শুয়ে পড়ে। কিন্তু বাইরে তখন প্রবল বৃষ্টি হচ্ছিল, তাই সে পুরো ভিজে গিয়েছিল। ঘুমের ভান করে শুয়ে থাকা অবস্থায় তার মা ঘরে ঢুকে চাদর সরিয়ে জিনসিউককে ভেজা অবস্থায় দেখে তখনই নিশ্চিত হয়ে যায় জিনসিউক সব শুনে ফেলেছে। মহিলা বাইরে চলে যাওয়ার কয়েক সেকেন্ড পর জিনসিউক চাদরের ভেতর থেকে উঠে বসে। ঠিক তখনই দেখে তার মা আবার সামনে দাঁড়িয়ে আছে। সে হাসতে হাসতে বলে, "কি রে, মাত্রই ঘুম ভাঙল?" এই কথা বলে সে আবার বাইরে চলে যায়। বাইরে গিয়েই মা ইউসুফকে ফোন করে বলে, "তাড়াতাড়ি চলে এসো, ও আমার পরিচয় জেনে গেছে।" এটা শোনার পর জিনসিউক জানালা দিয়ে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু বাইরে তাকাতেই দেখে তার বাবা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এ সময় তার মাও ভেতর থেকে বেরিয়ে আসে। তারা দুজন মিলে জিনসিউককে ভেতরে নিয়ে যেতে চায়, কিন্তু জিনসিউক তাদের সরিয়ে দিয়ে দৌড় দেয়। একজন লোক তাকে তাড়া করতে থাকে। জিনসিউক প্রাণপণে দৌড়াতে থাকে শুধু বাঁচার জন্য। দৌড়াতে দৌড়াতে হঠাৎ সে একটি পুলিশের গাড়ির সামনে পড়ে যায়। তাকে তাড়া করা লোকটির সাথে সাথে পালিয়ে যায়, আর জিনসিউক নিরাপদে পুলিশের সাথে থানায় চলে আসে। একটু শান্ত হওয়ার পরে পুলিশ অফিসার তাকে জিজ্ঞেস করে তার ঠিক কী সমস্যা হয়েছে। জিনসিউক জানায় গত 1 মাস ধরে একটা পরিবার তাকে আটকে রেখেছে, আর তাকে বুঝিয়েছে এটাই তার আসল পরিবার। সেও অন্ধের মতো তাদের নিজের পরিবার ভেবে এসেছে, কিন্তু এখন তাদের আসল পরিচয় জানতে পেরে সেখান থেকে পালিয়ে এসেছে। কিন্তু পুলিশের কাছে তার কথার কোনো অর্থই খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাই পুলিশ ডেটাবেসে জিনসিউকের আইডেন্টিটি সার্চ করে এবং তার আইডি পেয়ে যায়। তার নামে কোনো মিসিং রিপোর্ট নেই, আবার কোনো ক্রিমিনাল রেকর্ডও নেই। এরপর পুলিশ আইডিতে থাকা জন্ম তারিখ দেখে বলে, "আপনি 1977 সালে জন্মেছেন, এই অনুযায়ী এখন আপনার বয়স 40 বছর হওয়ার কথা।" এটা শুনে জিনসিউক অবাক হয়ে যায়। সে বলে, "আমার বয়স তো মাত্র 20 বছর। আমি 1977 সালে জন্মেছি, আর এখন 1997 সাল চলছে, তাই আমার বয়স 20 বছরই হওয়ার কথা।" তার কথা শুনে পুলিশ সহ সবাই হেসে ফেলে। তারা তাকে থানার দেয়ালে টানানো ক্যালেন্ডার দেখিয়ে বলে, "এখন 2017 সাল চলছে।" জিনসিউক আবার পুরো হতবাক। সে থানার স্মার্ট টিভিও দেখতে পায় আর বুঝতে পারে সে সত্যি এখন 2017 সালেই অবস্থান করছে। আরও নিশ্চিত হতে সে আয়নার সামনে দাঁড়ায়। নিজের চেহারা দেখে সে নিজেকেই চিনতে পারে না। তার মুখ ঠিক 40 বছরের মধ্যবয়স্ক একজন মানুষের মতো। রহস্যের জোর তার মাথা পুরো ঘুলিয়ে দিচ্ছিল। তাই সত্য উদ্ঘাটনের জন্য সে আবার বাড়িতে ফিরে আসে। বাড়ি ফিরে সে উপরের বদ্ধ ঘর থেকে একটি গানের আওয়াজ শুনতে পায়। রুমের দরজা খোলা ছিল। ভেতরে ঢুকে দেখে দুটো মহিলার আকৃতির ডামি রক্তমাখা অবস্থায় পড়ে আছে। একটি ডামির পাশে রক্তমাখা ছুরিও পড়েছিল। এসবের কিছুই তার মাথায় ঢুকছিল না। নিজেই নিজেকে প্রশ্ন করতে থাকে, কি হচ্ছে এসব? ঠিক তখনই পাশের ঘর থেকে ইনসুক এবং নকল বাবা মা বেরিয়ে আসে। ইনসুক বিরক্ত হয়ে বলে, "ধুর, আবারও আমাদের প্ল্যান ব্যর্থ হল।" জিনসিউক রেগে গিয়ে চিৎকার করে, "কারা তোমরা?" ইনসুক বলে, "জানি তোমার মনে অনেক প্রশ্ন ঘুরছে, এখনই সব বলছি।" এবং সে তার গল্প শুরু করে। ফ্ল্যাশব্যাকে আমরা 20 বছর আগের ঘটনা দেখতে পাই। ঘটনাটা শুরু হয়েছিল 1997 সালের ডিসেম্বর 20 তারিখে। এই রুমেই একটা পরিবারকে নৃশংসভাবে হত্যা করা হয়। মা এবং মেয়েকে খুন করা হয় একসাথে। পুলিশ তদন্ত করেও কোনো ক্লু পায় না। বাড়ি থেকেও কিছু মিসিং ছিল না। অবশেষে কেস বন্ধ হয়ে যায়, কিন্তু ভিকটিমের পরিবার হাল ছাড়েনি। তারা নতুন ডিটেকটিভ হায়ার করে। কয়েক বছর তদন্তের পর অবশেষে খুনিকে ধরে ফেলে, আর সেই খুনিটাই ছিল জিনসিউক। ওকে নানা রকমে প্রচণ্ড টর্চার করা হয়, কিন্তু সে একটাই কথা বলতে থাকে, "আমি কাউকে খুন করিনি।" এত অত্যাচারেও সে কিচ্ছু স্বীকার করে না। তাই তারা ডক্টর সাংদে পার্ক নামের একজন বিশেষজ্ঞ ফরেন্সিক এক্সপার্টকে নিয়ে আসে। ডক্টর পার্ক হ্যালুসিনেশন দিয়ে জিনসিউকের কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করে, কিন্তু কিছুই বের হয় না। ডক্টর পার্ক তখন জানায় জিনসিউক ডিসোসিয়েটিভ অ্যামনেশিয়াটি ভুগছে। সে খুন করলেও সেই সময়কার ভয়ানক স্মৃতিগুলো তার মস্তিষ্ক থেকে মুছে গেছে। এই জন্য এখন সেও জানে না যে সে খুন করেছিল। তার স্মৃতি ফেরানোর একমাত্র উপায় ওকে ফিরিয়ে নিতে হবে সেই সময়ে যখন তার জীবনে কোনো সমস্যা ছিল না, যখন সে সুখের জীবন কাটাত। আর তারপর একই খুনের স্মৃতি
আবারও তার সামনে রিপিট করতে হবে, তাহলেই হয়তো স্মৃতি ফিরে আসবে। তাই তারা কি করল, ডক্টর পার্ক আবার তাকে হ্যালুসিনেট করে, তার জীবনের সবচেয়ে সুন্দর সময় জানতে চায়। জিনসিউক অবচেতন মনে বলে 1997 সালের মে মাস, যখন সে তার বাবা মা আর বড় ভাইয়ের সাথে তাদের নতুন বাড়িতে শিফট হচ্ছিল। এই তথ্য জানার পর তারা জিনসিউককে গাড়িতে নিয়ে আসে, নিজেদের ফেক পরিবার বানায় এবং তাকে সেই একই বাড়িতে নিয়ে আসে যেখানে খুনগুলো হয়েছিল। গাড়ির ভেতরে যখন জিনসিউকের ঘুম ভাঙে, হ্যালোসিনেশনের প্রভাবে সে মানসিকভাবে 1997 সালে চলে যায় এবং নিজেকে বয়সে 20 বছরে তরুণ ভাবতে থাকে। বাড়িতে 1997 সালের ক্যালেন্ডার লাগানো হয়, বদ্ধ ঘরটার আওয়াজ সবই ছিল প্ল্যানের অংশ, যাতে সে কৌতূহলী হয়। সেদিন রাতে ইনসুক বৃষ্টির মধ্যে তাকে বাইরে নিয়ে যায়। যতক্ষণ সে বাইরে ছিল ততক্ষণ বাকি টিম রুমটাকে মার্ডার স্পটের মতো সাজায়। কিন্তু ঠিক তখনই একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে। কিছু পুলিশ এসে ইনসুককে চিটিং কেসে গ্রেফতার করে। জিনসুক ভেবেছিল ওকে কেউ কিডন্যাপ করছে। এই ভুল বোঝাবুঝি পুরো প্ল্যান নষ্ট করে দেয়। 19 দিন পরে ইনসুক বের হয়, কিন্তু ততদিনে হ্যালুসিনেশনের প্রভাব কেটে যেতে থাকে। জিনসুক ক্রমশই সন্দেহপ্রবণ হয়ে ওঠে, সব প্ল্যান ভেস্তে যায়। বর্তমান মুহূর্ত, ইনসুক এসব বলতে বলতে জিনসিউককে গাড়ি করে আবার টর্চার সেলে ফিরিয়ে নিয়ে যাচ্ছিল। সব কথা শোনার পরেও জিনসিউক জোর দিয়ে বলে, আমি কারো খুন করিনি। তখন ইনসুক ঠান্ডা গলায় বলে, জিনসিউক, তুমি যেভাবে নৃশংসভাবে দুইজনকে খুন করেছিলে ঠিক সেভাবেই তোমার মৃত্যু হবে, ভয়ঙ্করভাবে। এটা শুনে জিনসিউক বলে সে মরবে না। এই কথা বলেই সে হঠাৎ গাড়ি থেকে লাফ দেয়। এবার সে পালাতে শুরু করে। ইনসিউকও গাড়ি নিয়ে তাকে ধাওয়া করে। এক পর্যায়ে ইনসিউকের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। এই সুযোগে জিনসিউক প্রাণপণে পালায়, কিন্তু দুর্ভাগ্যবশত একটা গাড়ি এসে তাকে প্রচণ্ড ধাক্কা দেয়। হাসপাতালে যখন জিনসুককে মুমূর্ষ অবস্থায় আনা হয়, জ্ঞান হারানোর ঠিক আগ মুহূর্তে তার অতীতের সবকিছু মনে পড়ে যেতে থাকে। ফ্ল্যাশব্যাক, 1997 সালের ঘটনা দেখানো হয়। 1997 সালের মে মাসের এক সুন্দর ঝরঝরে দিন। জিনসুক তার বাবা, মা আর ভাইকে নিয়ে নতুন বাড়িতে শিফট করার পথে ছিল। সবাই খুব মজা করছিল, কিন্তু হঠাৎ দুঃস্বপ্নের মতো গাড়িটা ভয়ানক অ্যাক্সিডেন্ট করে। এই দুর্ঘটনায় জিনসুকের বাবা মা ঘটনাস্থলেই মারা যায়। তার ভাই গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। শুধুমাত্র জিনসুকি পুরোপুরি সুস্থভাবে বেঁচে যায়। 6 মাস কেটে যায়, কিন্তু ভাইয়ের অবস্থা একটুও ভালো হয় না। টাকার অভাবে জিনসুক ভাইয়ের সার্জারিও করাতে পারছিল না। এদিকে কোরিয়ার অর্থনৈতিক মন্দা চরম পর্যায়ে। জিনসুক পাগলের মতো চাকরি খুঁজে বেড়ালেও কোথাও সুযোগ পাচ্ছিল না। ডাক্তার জানায় আর রাখা যাবে না, সার্জারি করতে হবে, না হলে ভাইকে বাঁচানো সম্ভব নয়। জিনসুক নিজের অর্গ্যান বিক্রি করার চেষ্টা করে, কিন্তু অবৈধ হওয়ায় সেটাও সম্ভব হয় না। কয়েকটি কোম্পানিতে আবেদন করে, নিজের পরিস্থিতি বুঝিয়ে অগ্রিম বেতন চায়, তবুও কোনো সাড়া আসে না। হঠাৎ ব্লু ব্রেড নামের এক রিক্রুটার চ্যাটে তার সাথে যোগাযোগ করে। সে জানায়, তোমার যত টাকা লাগবে আমি দেব, কিন্তু বিনিময়ে জিনসুককে একটি খুন করতে হবে। খুনের কথা শুনে জিনসুক ভয় পেয়ে যায়। তবুও রিক্রুটার তাকে একদিন সময় দেয় ভাবার জন্য। অনেক ভেবে ভাইকে বাঁচানো তাগিদে অবশেষে জিনসুক খুন করতে রাজি হয়। ফোনে তাকে একটি ঠিকানা দেওয়া হয়। বলা হয় ওই বাড়িতে 3 জন থাকে, একজন মহিলা আর 2টি শিশু। শিশুদের ছোঁয়া যাবে না, শুধু মহিলাকে নীরবে খুন করে চলে আসতে হবে। এক অন্ধকার বৃষ্টি ভেজা রাতে জিনসুক ঠিকানা মতো বাড়িতে ঢোকে, কিন্তু ঘুমন্ত মা ও ছোট মেয়েকে দেখে তার হৃদয় কেঁপে ওঠে। তার আর খুন করার সাহস হয় না। সে চুপচাপ বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু ঠিক তখনই তার হাঁটার শব্দে মহিলার ঘুম ভেঙে যায়। মহিলা তাকে দেখেই জোরে চিৎকার করে ওঠে। জিনসুক আতঙ্কে বলে, আমি এক্ষুনি চলে যাচ্ছি, দয়া করে চিৎকার করবেন না। মহিলা চুপ করে যায়, কিন্তু এরই মধ্যে ছোট মেয়েটারও ঘুম ভেঙে যায়, আর জিনসুকের হাতে ছুরি দেখে সে ভয়ে চিৎকার শুরু করে। জিনসুক ছুটে গিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু হঠাৎ এক আকস্মিক ধাক্কা আর তার হাত থেকে মেয়েটির খুন হয়ে যায়। এটা দেখেই মহিলাটি ভয় পেয়ে আরও জোরে চিৎকার করতে থাকে। তাই বাধ্য হয়ে জিনসুক তাকেও হত্যা করে ফেলে। বাড়ি থেকে বের হবার ঠিক আগে হঠাৎ পাশের রুম থেকে ছোট ছেলেটি বেরিয়ে আসে। সে জিজ্ঞেস করে, আপনি কে? আমার মা কোথায়? জিনসুক শিশুটিকে বলে, বাবু, তুমি বিছানায় গিয়ে কম্বলের ভেতরে ঢুকে 1 থেকে 100 পর্যন্ত 10 বার গুনো, তাহলে তোমার মা আর আপু ফিরে আসবে। ছেলেটি নির্দোষ মন নিয়ে কম্বলের ভেতরে চলে যায়, আর জিনসুক নিঃশব্দে বাড়ি থেকে বেরিয়ে আসে। কিন্তু দরজার পাশে সে দেয়ালে ঝোলানো ফ্যামিলি ফটো দেখতে পায়, আর ছবিতে সে চিনে ফেলে ভাইয়ের ডাক্তারকে। তখনই জিনসুক বুঝে যায় যে ডাক্তার তার ভাইকে চিকিৎসা করছিল, সেই ডাক্তারই নিজের স্ত্রীর খুন করাতে তাকে ব্যবহার করেছে। কিছুক্ষণ পর বাচ্চা ছেলেটি কাঁদতে কাঁদতে ডাক্তারকে ফোন করে জানায় তার মা আর বোন রক্তমাখা অবস্থায় পড়ে আছে। এটা শুনে ডাক্তার স্তব্ধ হয়ে যায়।
বাড়ি ফিরে যাওয়ার জন্য ঘুরতেই পিছনে দাঁড়িয়ে থাকা জিনসুককে দেখতে পায়। জিনসুক কান্না জড়িত কণ্ঠে বলে, আপনি এটা কেন করলেন? ওরা তো আপনার নিজের পরিবার। ডাক্তার জিনসুকের কলার চেপে ধরে বলে, আমি স্ত্রীর নামে ইন্স্যুরেন্স করিয়েছিলাম। তার মৃত্যুতে আমি অনেক টাকা পেতাম। এই মন্দার সময় ওই টাকা দিয়ে আমার পরিবার বাঁচতে পারত। কিন্তু তুই আমার মেয়েকেও মেরে সব শেষ করে দিয়েছিস। এবার দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। দস্তদস্তির এক পর্যায়ে ছাদের রেলিং ভেঙে যায় আর ডাক্তার সোজা নিচে পড়ে মারা যায়। এই ঘটনার পর থেকে জিনসুক পুরোপুরি ভেঙে পড়ে। বাবা, মা, ভাইয়ের মৃত্যু আর নিজের করা অপরাধের অনুশোচনা ওকে প্রতিদিন কুঁড়ে কুঁড়ে খেতে থাকে। সে নিজেকে ঘরবন্দি করে ফেলে, তার মানসিক অবস্থা ধীরে ধীরে ভেঙে যায় এবং একসময় তার মধ্যে ডিসোসিয়েটিভ অ্যামনেশিয়া তৈরি হয়। সব কষ্টকর স্মৃতি তার মস্তিষ্ক থেকে মুছে যায়। ব্যাক টু হসপিটাল। হাসপাতালের বেডে জিনসুকের যখন জ্ঞান ফেরে, দেখে ইউসুফ তার সামনে বসে আছে। ইউসুফ বলে, মৃত্যু এত সহজে আসে না। ব্যাপার না, তোকে আর কষ্ট দেব না, এবার তোকে মুক্তি দিয়ে দেব। এই কথা বলেই সে একটা ইঞ্জেকশন বের করে এবং সেটা জিনসুকের স্যালাইনের সাথে মিশিয়ে দিতে যায়। জিনসুক ধীরে বলে, ভিকটিমের পরিবার কোথায়? তাদের আমার পক্ষ থেকে সরি বলে দিও। এটা শুনে ইউসুফ থেমে যায়, ইঞ্জেকশনটা নিচে ফেলে দেয়, তারপর বলে, তোর তাহলে স্মৃতি ফিরে এসেছে? ঠিক আছে, এবার বল তুই খুনগুলো করেছিলি কেন? রিসেন্টলি জানা গেছে ঘটনার কিছুদিন আগে মহিলার স্বামী তাকে দিয়ে কয়েকটা ইন্স্যুরেন্স পেপারে সাইন করিয়ে নিয়ে গেছিল। তাই ইউসুফ জিনসুককে জিজ্ঞেস করে, খুনটার অর্ডার কি তাহলে তার স্বামী দিয়েছিল? জিনসুক চুপ করে থাকে। এতে ইউসুফ আরও রেগে যায়। সে প্রশ্ন করে, তোর কি মনে আছে সেই বাচ্চা ছেলেটার কথা, যাকে তুই বোকা বানিয়ে বলেছিলি 1 থেকে 100 পর্যন্ত 10 বার গুনতে? জিনসুক অবাক হয়ে তার দিকে তাকায়। ইউসুফ বলে, হ্যাঁ, সেই বাচ্চাটাই আমি। আর আমার নাম ইউসুফ না, আমার আসল নাম শঙ্কু চই। শঙ্কু এবার চিৎকার করে জিজ্ঞেস করে, সেদিন তুই আমার মা আর বোনকে কেন হত্যা করলি? কেন আমাকে বাঁচিয়ে রাখলি? জানিস পরিবারের সবাই মরে যাবার পরে আমার কি অবস্থা হয়েছিল? সে কাঁপতে কাঁপতে বলে, আত্মীয়রা আমাকে বাড়ি থেকে বের করে দেয়, সব সম্পত্তি তারা বেদখল করে নেয়। আমি পথে পথে বড় হয়েছি, আর আমার জীবনের একমাত্র লক্ষ্য ছিল তোকে খুঁজে বের করা আর আমার মা বোনের মৃত্যুর প্রতিশোধ নেওয়া। শঙ্কু আবার প্রশ্ন করে, এখন বল তুই কার নির্দেশে তাদের হত্যা করেছিলি? জিনসু গভীরভাবে শঙ্কুর চোখের দিকে তাকিয়ে থাকে। তার হৃদয় ভেঙে যায়, কারণ সে জানে সত্যিটা জানলে শঙ্কুর কষ্ট আরও বাড়বে। তাই জিনসুক মিথ্যে বলে, আমি একাই হত্যা করেছি, কেউ আমাকে নির্দেশ দেয়নি। কিন্তু শঙ্কু তার চোখের ভেতর সত্যিটা পড়ে ফেলে। সে বুঝে যায় সবকিছুর পেছনে তার নিজের বাবাই ছিল। শঙ্কু আর কোনো কথা না বলে চুপচাপ কেবিন থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে হাসপাতালের উঁচু বিল্ডিংয়ের জানালা থেকে সে নিচে ঝাঁপ দেয়, কারণ তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল মা বোনের খুনির মুখ থেকে সত্যিটা শোনা। আজ সে সেটা জেনে গেছে, তাই তার জন্য আর জীবন এগোনোর ছিল না। অন্যদিকে শঙ্কু ফেলে যাওয়া বিশেষ সিরিঞ্জটা জিনসুক নিজের শরীরে পুশ করে নেয়। এই অপরাধ বোধ, এই অনুশোচনার জীবন সে আর বহন করতে পারে না। তাই সেও এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি নিয়ে নেয়। ভাগ্যের কাছে অসহায়ত্ব স্বীকার করে দুজনেই নির্মমতার বলি হয়ে গেল। আর এখানেই শেষ এই গল্প। দর্শক, আমরা পাপের কথা ভুলে গেলেও পাপের কৃতকর্ম কখনো আমাদের ছেড়ে যায় না। তার ফল একদিন ঠিকই আমাদের সামনে ফিরে আসে। তাই কোনো কাজ করার আগে ঠিক ভুলের পার্থক্য বুঝে নেওয়া খুবই জরুরি। আজ এ পর্যন্তই। বন্ধুরা, মুভিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের আয়োজনে। ধন্যবাদ।